বিসমিল্লাহির রহমানির রহিম। সাল ১৯৩৯। ইরানের মাশহাদ শহরের এক সাধারণ ধর্মীয় পরিবারের জন্ম নেওয়া একটি শিশু কি সেদিন জানত ভবিষ্যতে সে কেবল ইরানেরই নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে, যার একটিমাত্র তর্জনীর ইশারায় কেঁপে উঠবে ওয়াশিংটন আর তেল আবিব? তিনি হলেন আলী হোসেইনি খামেনি। তিনি গত ৩ দশক ধরে ইরানের সর্বোচ্চ নেতা। আজ আমরা জানব আয়াতুল্লাহ খামেনির জীবনের অজানা অধ্যায় এবং আমেরিকা ইসরায়েলের সাথে ইরানের এই অন্তহীন ছায়াযুদ্ধের নেপথ্যের কাহিনী। তিনি একজন নিভৃতচারী ধর্মতাত্ত্বিক থেকে কিভাবে হয়ে উঠলেন হোয়াইট হাউসের সবচেয়ে বড় মাথাব্যথার কারণ, আর কেনই বা ইসরায়েল তাকে নিজেদের অস্তিত্বের জন্য প্রধান হুমকি মনে করে। আলী খামেনির জীবন কোনো বিলাসিতায় শুরু হয়নি। তার শৈশব ছিল চরম দারিদ্র্য আর সংগ্রামের। খামেনি নিজেই তার স্মৃতিকথায় লিখেছেন, আমার বাবা ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ কিন্তু দরিদ্র। অনেক রাত এমন গেছে যে আমাদের ঘরে রাতের খাবার ছিল না। মা কোনো মতে কিশমিশ আর রুটি দিয়ে আমাদের শান্ত করতেন। এই অভাবই সম্ভবত তাকে ভেতর থেকে ইস্পাতের মতো শক্ত করে গড়েছিল। উচ্চতর ধর্মীয় শিক্ষার জন্য ১৯৫৮ সালে মাশহাদ ছেড়ে কোম শহরে পাড়ি জমান। সেখানেই তার দেখা হয় আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির সাথে। খোমেনির বিপ্লবী আদর্শ তরুণ খামেনির রক্তে এক অদ্ভুত আগুন জ্বালিয়ে দেয়। তিনি বুঝতে পারেন কেবল তসবি টিপে আর কিতাব পড়ে ইরানের ভাগ্য বদলানো যাবে না, লড়াই করতে হবে সরাসরি রাজতন্ত্রের বিরুদ্ধে। ১৯৬০-এর দশকে ইরানের তখন শাসক ছিলেন মোহাম্মদ রেজা শাহ পাহলভি। রেজা ছিলেন আমেরিকার পরম মিত্র, কিন্তু খামেনির কাছে তিনি ছিলেন একজন আমেরিকান পুতুল। তারপর শুরু হলো প্রতিবাদ। ১৯৬৩ থেকে ১৯৭৯ এই ১৬ বছরে খামেনিকে মোট ৬ বার গ্রেপ্তার করা হয়। রেজার কুখ্যাত গোয়েন্দা সংস্থা সাভাক তাকে দিনের পর দিন অন্ধকার সেলে আটকে রেখে অমানুষিক নির্যাতন করেছে। কিন্তু জেলখানা ছিল তার কাছে এক পাঠশালা। তিনি সেখানে কোরআন মুখস্থ করতেন এবং বিশ্বের বড় বড় লেখকদের সাহিত্য অনুবাদ করতেন। বন্দীদের মাঝে তিনি এতটাই জনপ্রিয় ছিলেন যে জেল কর্তৃপক্ষ তাকে বারবার এক জেল থেকে অন্য জেলে বদলি করত। এত কিছুর পরেও খামেনির সেই বিখ্যাত শান্ত হাসি কেউ কেড়ে নিতে পারেনি। ১৯৭৯ সালের জানুয়ারিতে যখন রেজা পালালেন এবং খোমেনি ফিরে এলেন, তখন খামেনি ছিলেন সেই বিপ্লবের সম্মুখ সারির কারিগর। বিপ্লব সফল হওয়ার পরপরই শত্রুরা বিপ্লবের নেতাদের টার্গেট করা শুরু করে। ১৯৮১ সালের ২৭ জুন তেহরানের আবুজার মসজিদে ভাষণ দিচ্ছিলেন খামেনি। হঠাৎ তার সামনে রাখা একটি টেপ রেকর্ডারের ভেতরে লুকিয়ে রাখা বোমা বিকট শব্দে ফেটে যায়। বোমার আঘাতে তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়, ঘাড়ের ধমনী ছিঁড়ে যায়। ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু অলৌকিকভাবে তিনি বেঁচে ফেরেন। এই হামলায় তার ডান হাতটি চিরতরে পঙ্গু হয়ে যায়। আজও আপনি যখনই তাকে দেখবেন, খেয়াল করলে দেখতে পাবেন তার ডান হাতটি সব সময় স্থির থাকে। তিনি হাসি মুখে বলতেন, আমার হাতটি হয়তো অকেজো, কিন্তু আমার কলম আর সংকল্প আজও সচল। এই ঘটনা ইরানের সাধারণ মানুষের মনে তার প্রতি এক গভীর ভালোবাসার অনুভূতি তৈরি করে। তারপর ১৯৮৯ সালে আয়াতুল্লাহ খোমেনি যখন মারা যান, পশ্চিমা দুনিয়া মনে করেছিল ইরান এবার তাসের ঘরের মতো ভেঙে পড়বে। কিন্তু খোমেনি তার মৃত্যুর আগে তার উত্তরাধিকারী হিসেবে খামেনির নাম ইশারা করে গিয়েছিলেন। শুরুতে খামেনি এই ভার নিতে চাননি। বিশেষজ্ঞ পরিষদের সভায় তিনি বিনীতভাবে বলেছিলেন, আমি একজন সাধারণ আলেম, এই বিশাল দায়িত্বের যোগ্য আমি নই। কিন্তু দেশের প্রয়োজনে তিনি ইরানের হাল ধরেন। গত ৩৫ বছরে ইরান কয়েক ডজন যুদ্ধ, হাজারো নিষেধাজ্ঞা আর অভ্যন্তরীণ অস্থিরতা পার করেছে কেবল তার ধীর স্থির নেতৃত্বের কারণে। তিনি ইরানকে কেবল একটি ধর্মীয় রাষ্ট্র নয়, বরং একটি আঞ্চলিক সামরিক শক্তিতে রূপান্তরিত করেছেন। আমেরিকার সাথে খামেনির লড়াইটা ক্ষমতার নয়, বরং আত্মমর্যাদার। খামেনি বিশ্বাস করেন, আমেরিকা মধ্যপ্রাচ্যে থাকলে শান্তি আসবে না। ১৯৫৩ সালে সিআইএ যেভাবে ইরানের নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়েছিল, খামেনি তা কখনো ভোলেননি। তার কাছে আমেরিকা হল গ্রেট স্যাটান বা বড় শয়তান। ডোনাল্ড ট্রাম্প যখন পরমাণু চুক্তি বাতিল করলেন এবং খামেনির সবচেয়ে প্রিয় জেনারেল কাসেম সোলেমানিকে হত্যা করলেন, তখন সারা বিশ্ব ভেবেছিল এবার যুদ্ধ বাঁধবে। খামেনি শান্ত গলায় ঘোষণা করলেন, কঠোর প্রতিশোধ নেওয়া হবে। তিনি সরাসরি ইরাকের মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়ে বিশ্বকে বুঝিয়ে দিলেন, যুগ বদলেছে। তিনি আমেরিকাকে এমন এক কৌশলে আটকে ফেলেছেন যে আমেরিকা না পারছে ইরানকে আক্রমণ করতে, না পারছে মধ্যপ্রাচ্য ছেড়ে যেতে। কিন্তু খামেনির সবচেয়ে বড় অবসেশন হল ইসরায়েল। তিনি প্রকাশ্যে বলেছেন, ইসরায়েল কোনো দেশ নয়,
এটি একটি সন্ত্রাসী গ্যারিসন। ইসরায়েলকে ধ্বংস করতে তিনি কোনো সরাসরি যুদ্ধ লড়ছেন না, বরং তিনি তৈরি করেছেন প্রতিরোধের অক্ষ। লেবাননের হিজবুল্লাহ, ফালেস্তিনের হামাস, ইয়েমেনের হুথি, এরা সবাই তার ইশারায় চলে। ইসরায়েলকে তিনি চারপাশ থেকে হাজার হাজার মিসাইলের জালে ঘিরে ফেলেছেন। সামরিক বিশেষজ্ঞরা একে বলেন রিং অফ ফায়ার। 2024 সালের এপ্রিলে সরাসরি ইসরায়েলি ভূমিতে ড্রোন হামলা চালিয়ে তিনি রেড লাইন অতিক্রম করে দেখিয়ে দিয়েছেন তিনি কাউকে ভয় পান না। আশ্চর্যের বিষয় হল, কোটি কোটি ডলারের সম্পদ আর বিশাল সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ যার হাতে, এই খামেনির ব্যক্তিগত জীবন অত্যন্ত সাধারণ। তিনি আজও ফ্লোরের কার্পেটে বসে খাবার খান। তিনি একজন বড় মাপের সাহিত্য অনুরাগী। ভিক্টর হিউগো থেকে তলস্তয় পর্যন্ত বিশ্বের ক্লাসিক সাহিত্য তার নখদর্পণে। তিনি নিজেও কবিতা লেখেন। তবে খামেনির পথ এখন আর আগের মতো সহজ নয়। আমেরিকার দীর্ঘদিনের নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি ধুঁকছে। সাধারণ মানুষ দ্রব্যমূল্যের চাপে পিষ্ট। 2022 সালের হিজাব আন্দোলন খামেনির শাসনের ভিত্তিকে নাড়িয়ে দিয়েছিল। ইরানের তরুণ প্রজন্ম আর আগের মতো বিপ্লবের আদর্শে অন্ধ নয়। তার সামনে এখন দুই মস্ত বড় চ্যালেঞ্জ: বাইরে সামরিক হুমকি, ভেতরে জনগণের অসন্তোষ। তিনি কি পারবেন এই দুইয়ের মাঝে ভারসাম্য রাখতে? তার 85 বছর বয়সে এসে এখন সবচেয়ে বড় প্রশ্ন, খামেনির পর কে? কে হবে এই শক্তিশালী পারমাণবিক ক্ষমতার অধিকারী দেশটির পরবর্তী রক্ষক? ইতিহাস আয়াতুল্লাহ খামেনিকে কিভাবে বিচার করবে? পশ্চিমের চোখে হয়তো তিনি একজন স্বৈর শাসক, কিন্তু শিয়া বিশ্বের কোটি কোটি মানুষের কাছে তিনি এখনও এক অপরাজেয় যোদ্ধা। এক হাতে পঙ্গুত্ব আর অন্য হাতে বিপ্লবের পতাকা নিয়ে তিনি যেভাবে 3 দশক ধরে বিশ্বশক্তির সাথে টক্কর দিচ্ছেন, তা ভূরাজনীতির ইতিহাসে এক মহাকাব্য। আমেরিকা এবং ইসরায়েলের সাথে তার এই দ্বন্দ্ব হয়তো তার জীবনের শেষ দিন পর্যন্ত চলবে। কিন্তু একটি বিষয় পরিষ্কার, আলী খামেনি এমন এক প্রতিরোধ ব্যবস্থা তৈরি করে গেছেন যা তিনি না থাকলেও ওয়াশিংটন আর তেল আবিবকে আগামী বহু বছর শান্তিতে ঘুমোতে দেবে না। কি মনে হয় আপনাদের? খামেনির এই আপোষহীন নীতি কি ইরানকে রক্ষা করছে, নাকি তাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। আর এই ধরনের ইনডেপথ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ। আমি প্রথমেই ইরানের মানুষের প্রশংসা করতে চাই। সম্প্রতি শত্রুরা আমাদের দেশের উপর যে পরিস্থিতি চাপিয়ে দিয়েছে, তাতে আমাদের প্রিয় জাতি যে আচরণ প্রদর্শন করেছে তা অবশ্যই প্রশংসার দাবিদার। ইরানি জাতি দেখিয়ে দিয়েছে যে তারা সম্মানিত, সাহসী এবং সঠিকভাবে পরিস্থিতি বিশ্লেষণ করতে সক্ষম। গাদিরের দিন যে মহান আন্দোলন জনগণ বিশ্বকে দেখিয়েছে, তা ছিল এক বিশাল আন্দোলন। এই কয়েক দিনে তারা জনসমাবেশ করেছে, মিছিলে অংশ নিয়েছে, জুমার নামাজে তাদের উপস্থিতি, নামাজের পর তাদের মিছিল, এই সবই আমাদের প্রিয় জাতির বুদ্ধিমত্তা, আধ্যাত্মিকতা, সাহস ও পরিস্থিতি বিশ্লেষণের শক্তি প্রদর্শন করেছে।